আসসালামু আলাইকুম। আজ ৮ই জুলাই ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীতে ৫৫ বছরের মধ্যে ঘটল বিরল ঘটনা। বাংলাদেশে ভারতীয় আধিপত্য নিয়ে কড়া জবাব মার্কিন কূটনীতিকের। ক্ষমতা টেকাতে হিন্দু যুবককে এনকাউন্টার দিল শুভেন্দু। এবার বিস্তারিত। নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রি যাপন না করার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ডক্টর কর্নেল ওলি আহমদ বীর বিক্রম। তিনি মন্তব্য করেন যে প্রধানমন্ত্রী বর্তমানে তার আশেপাশের লোক ও নিজ দলের লোকজন দ্বারাই পরিবেষ্টিত বা ঝুঁকির মধ্যে আছেন। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এই রাজনৈতিক সতর্কবার্তা প্রদান করেন। অলি আহমদ তার বক্তব্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ যেন এক বিরল ঘটনা। অনেকে বলছে ৫৫ বছরের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেনি। বৈষম্যের শিকার ও অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির অভিযোগে আবেদন করা সাবেক সেনা সদস্যদের মধ্যে প্রথম ধাপে প্রায় ১৬২ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি ও সংশ্লিষ্ট সুযোগ সুবিধা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একই সাথে আরও প্রায় ৫০০টি আবেদন পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরি পুনর্বহাল অথবা ভূতাপেক্ষ পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত সৈনিক পর্যায়ের ১৩০০ এর বেশি সাবেক সেনা সদস্য আবেদন করেন। এসব আবেদন যাচাই বাছাইয়ের জন্য গঠিত পর্ষদ কয়েক ধাপে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রায় ৮৫০টি আবেদনকে প্রাথমিকভাবে যৌক্তিক হিসেবে চিহ্নিত করে। পরে পর্যালোচনা কমিটি প্রথম ধাপে প্রায় ৩৫০টি আবেদন বিশদভাবে পর্যালোচনা করে। এর ভিত্তিতে প্রায় ১৬২ জন সাবেক সেনা সদস্যকে ভূতাপেক্ষ পদোন্নতি অথবা অন্যান্য প্রাপ্য সুবিধা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে তাদের মধ্যে কয়েকজন অবসরকালীন আর্থিক সুবিধা পেতে শুরু করেছেন। অন্যদেরও শিগগিরই এসব সুবিধা দেয়া হবে। এদিকে বাছাইয়ে উত্তীর্ণ বাকি প্রায় ৫০০টি আবেদন বর্তমানে বিভিন্ন ধাপে পর্যালোচনাধীন রয়েছে। যাচাই বাছাই শেষে এসব আবেদন সম্পর্কেও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রতিটি আবেদন একাধিক ধাপে সতর্কতার সাথে যাচাই করা হয়েছে। যেসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট সদস্যদের চাকরি চলে গিয়েছিল সেগুলো পুনরায় খতিয়ে দেখা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, কিছু আবেদনকারী মাদক সেবন, পরকীয়া সহ বিভিন্ন নৈতিক ও শৃঙ্খলাজনিত অভিযোগে চাকরি হারিয়েছিলেন। পরে তারাও বৈষম্য ও অন্যায়ের শিকার হওয়ার দাবি তুলে চাকরি পুনর্বহাল বা ভূতাপেক্ষ সুযোগ সুবিধার জন্য আবেদন করেন। এসব ক্ষেত্রে অভিযোগের প্রকৃতি ও প্রমাণ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বর্তমানে সাবেক সৈনিকদের একটি অংশ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রটির দাবি, এ কর্মসূচিতে বিভিন্ন অপরাধ বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি হারানো কয়েকজন সাবেক সেনা সদস্য সক্রিয় ভূমিকা রাখছেন। তাদের এ ধরনের কর্মসূচির কারণে যাদের আবেদন ইতোমধ্যে যৌক্তিক হিসেবে বিবেচিত হয়েছে বা যারা সুযোগ সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, সব মিলিয়ে এক জটিল কিন্তু কৌশলগত কূটনীতি পার করছে বাংলাদেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকার সাবেক মার্কিন ডেপুটি চিফ অফ মিশন জন এফ ড্যানিলোচিভ বাংলাদেশের বর্তমান ভূ রাজনীতি, ভারতের সাথে আইনি জটিলতা এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে ঢাকার ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশদ বিশ্লেষণ করেছেন। ভারতীয় আধিপত্যের অবসান সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং ঢাকার পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদনের বিষয়টি উঠে এসেছে। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাবেক প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্কে বড় ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। ড্যানিলোভিচ মনে করেন, বাংলাদেশ ও ভারত ইতিহাস ও ভূগোলের সূত্রে একে অপরের সাথে বাঁধা।
তবে বর্তমান বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি ধীরে কিন্তু সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ। শেখ হাসিনা এবং তার সহযোগীদের ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অন্তরায়। দুই দেশের সরকারই জনগণের এই জনমতকে উপেক্ষা করতে পারবে না। একই সাথে তিনি উল্লেখ করেন, ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বাংলাদেশ নিয়ে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও মিস ইনফরমেশন ভারতীয় জনমতকেও প্রভাবিত করেছে, যা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে আরেকটি চ্যালেঞ্জ। বাংলাদেশকে চীন, মিয়ানমার, বাংলাদেশ প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে যুক্ত করার আলোচনা নিয়ে জোর গুঞ্জন চলছে। এটিকে কিভাবে দেখছে ওয়াশিংটন? সাবেক এই মার্কিন কূটনীতিকের মতে, রফতানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের বিদেশি বিনিয়োগ প্রয়োজন। সেই হিসেবে চীন একটি বড় বাজার এবং বিনিয়োগের উৎস। মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে দেশটির সাথেও অর্থনৈতিক সংযোগ বাড়ানো ঢাকার জন্য স্বাভাবিক পদক্ষেপ। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো ফাটল ধরবে না বলে তিনি আশাবাদী। ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশ যদি চতুর ও দক্ষ কূটনীতির পরিচয় দিতে পারে, তবে চীনের সাথে এই অর্থনৈতিক যোগাযোগ ওয়াশিংটনের সাথে কোনো বিরোধের কারণ হবে না। রোহিঙ্গা সংকট ও রাখাইন করিডোর কৌশলগত ঝুঁকি নাকি মানবিক প্রয়াস? মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে বাংলাদেশ নানামুখী বিতর্ক রয়েছে। ড্যানিলোভিচ মনে করেন, আন্তর্জাতিক সাহায্য কমে আসায় দীর্ঘমেয়াদে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশের পক্ষে এককভাবে সামলানো অসম্ভব। তাই রাখাইনে পরিস্থিতি উন্নত করা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির জন্য মিয়ানমার সরকার ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ বাড়ানো ঢাকার একটি বাস্তবসম্মত পদক্ষেপ। এই করিডোর নিয়ে সমালোচনার অনেকটুকুই ভুল তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি মন্তব্য করেন। ভারত ও পাকিস্তানের চিরবৈরী সম্পর্কের কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ তার কূটনৈতিক পরিধি বাড়াতে আসিয়ান এবং D8 জোটের দিকে নজর দিচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে আসিয়ানের অংশীদার হওয়ার জন্য জোরালো লবিং শুরু করেছে, যা দেশটির অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে। ড্যানিলোভিচ বাংলাদেশের এই বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানান। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক মঞ্চে ঢাকার একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন তিনি। 2024 সালের সরকার পরিবর্তনের পর থেকে ওয়াশিংটন ঢাকাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। ড্যানিলোভিচ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা চলছে, যা দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ককে আরও জোরদার করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত গতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ কমিউনিটি দুই দেশের মধ্যকার জনগণের সম্পর্ক উন্নয়নে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস IRGC দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ 85টি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করেছে। একই অভিযানে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে সংস্থাটি। বুধবার এক বিবৃতিতে IRGC জানায়, বাহরাইনের সালমান বন্দর, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সামুদ্রিক এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযানে হস্তক্ষেপের চেষ্টা করা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। এদিকে ইরানের 80টিরও বেশি স্থাপনা হামলা করেছে যুক্তরাষ্ট্র। এতে করে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। IRGC অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র আবারও প্রতিশ্রুতি ভঙ্গের পুরনো অভ্যাস অনুসরণ করেছে। তাদের দাবি, বুধবার ভোরে যুক্তরাষ্ট্র হরমুজগান ও মাহশাহর উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ও ইসলামাবাদ সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। ইরানের এই বাহিনী আরও দাবি করেছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় নজিরবিহীন জনসমাগম দেখে যুক্তরাষ্ট্র আতঙ্কিত হয়ে পড়েছে এবং ঐতিহাসিক এই ঘটনাকে আড়াল করতেই হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়,
ইরানি জনগণের ব্যাপক অংশগ্রহণে শত্রুকে পরাজিত করার যে ঐতিহাসিক বিদায় আয়োজন হয়েছে এবং শহীদ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ইরাকের গর্বিত জনগণের লাখো মানুষের অংশগ্রহণ বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা আগ্রাসী মার্কিন সরকারের জন্য আরো বড় পরাজয় হিসেবে দেখা দিয়েছে। তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের সঙ্গে করা সমঝোতা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সমঝোতা স্মারক আর কার্যকর নেই। ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে সমঝোতা ছিল তার সময় শেষ হয়ে গেছে। তিনি দাবি করেন, সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হল ইরানকে পরমাণু সক্ষমতা থেকে দূরে রাখা। তিনি অভিযোগ করেন, তেহরানকে বিশ্বাস করা যায় না এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানকে তিনি আগেই সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের ওপর কোনো ধরনের হামলা হলে তার জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, ইরানের কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে ইরান ইস্যুতে ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ন্যাটোর সব সদস্য যথেষ্ট সমর্থন করেনি। এর আগে হরমুজ প্রণালীতে কয়েকটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় বলে জানায়। এর জবাবে ইরানও বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে ইরান ইস্যুতে ইউরোপের দেশ স্পেনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। স্পেনকে ভালো মিত্র নয় উল্লেখ করে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা ভেঙে গেলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়তে পারে। একই সঙ্গে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতে। এবার পড়শির খবর। ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে 11 বছরের এক মুসলিম শিশুকে অপহরণ করে ধর্ষণের পর চোখ উপড়ে বিভৎসভাবে হত্যা করেছে 4 হিন্দু যুবক। শিশুটি গত 4 জুলাই বিকেলে বান্ধবীর জন্মদিনের উপহার কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে এ ব্যাপারে এফআইআর করতে গেলে তাদের থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে এলাকার লোকজন স্থানীয়দের সিসিটিভি ফুটেজে দেখতে পান প্রভাস মণ্ডল সহ 4 হিন্দু যুবক মেয়েটিকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। পরে ওই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অপহরণ ও হত্যা মামলা দিতে গেলেও পুলিশ নেয়নি বলে ভিকটিমের পরিবারের অভিযোগ। অভিযুক্তদের ধরে এলাকাবাসী থানায় সোপর্দ করে আসলেও বিজেপি নেতারা ধর্ষকদের ছাড়িয়ে নিয়ে আসেন। এই ঘটনার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে কলকাতা। মুসলিম শিশুটির ধর্ষণ ও হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের রূপ নেয়। আর এ আন্দোলন দমাতে তড়িঘড়ি করে মঙ্গলবার রাতে মূল আসামিকে এনকাউন্টারে হত্যা করে শুভেন্দু অধিকারীর প্রশাসন। এই ইস্যুতে কলকাতায় আন্দোলন তুঙ্গে। তৃণমূল নেত্রী মমতা সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে। তখনই গদি বাঁচাতে রাতারাতি ধর্ষককে ধরে এনে এনকাউন্টারের নাটক সাজালো শুভেন্দু অধিকারীর প্রশাসন। বারুইপুর ধর্ষণ এবং খুনের ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি আঙুল দিয়ে দেখাচ্ছেন মৃতদেহটি কোথায় রয়েছে। তার দেখানো জায়গা থেকে বস্তাবন্দি নাবালিকার মরদেহ উদ্ধার হতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। মারধর শুরু হয় ওই ব্যক্তিকে। ঘটনাচক্রে দেখা গিয়েছে ওই ব্যক্তি এই ধর্ষণ এবং খুন কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। মঙ্গলবার রাতেই পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রভাসের। মঙ্গলবার রাতে তাকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। পুলিশ জানায়, সেই সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পুলিশকে লক্ষ্য করে গুলি চালান প্রভাস। পুলিশের পাল্টা গুলিতে গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বারুইপুর কাণ্ডে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন প্রভাসী। গত শনিবার বন্ধুর জন্মদিনে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। তার খোঁজ করার সময় এলাকার কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সময় ওই নাবালিকাকে এক যুবকের সঙ্গে দেখতে পাওয়া যায়। নীল টি শার্ট এবং লাল টুপি পরা ওই যুবকের খোঁজ শুরু হয়। সেই সূত্র ধরে পুলিশ ওই যুবককে শনাক্ত করে। তারপরই গ্রেপ্তার হন প্রভাস। তাকে জেরা করে আরো 3 অভিযুক্ত আনন্দ সর্দার, দিবাকর সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার করা হয়
আরও এক যুবককে। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল বলেন, আমাদের কথা শুনতো না, নেশা করত। জানা গিয়েছে এই ঘটনায় বাকি অভিযুক্তরাও প্রভাসের নেশার সঙ্গী ছিলেন। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে আর্জেন্টিনার কাছে 3-2 ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেওয়ার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি মিশর। মাঠের লড়াই শেষ হলেও এবার আইনি লড়াইয়ে নামছে তারা। ম্যাচটিতে রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে ক্ষোভ উগরে দিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ে এবং তার পুরো ম্যাচ অফিসিয়াল দলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র জমা দিয়েছেন। মিশরের দাবি, রেফারি এবং তার সহকারীরা আর্জেন্টিনার এই নাটকীয় জয়ের পেছনে চূড়ান্ত ও নির্ধারক ভূমিকা পালন করেছেন। অভিযোগপত্রে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি বিশদ ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি একটি সুষ্ঠু তদন্তের অনুরোধ করা হয়েছে। মিশরীয় ফুটবল ফেডারেশন কেবল অভিযোগ করেই ক্ষান্ত হয়নি, তারা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে যেন এই ফরাসি রেফারিং প্যানেলকে চলতি বিশ্বকাপের বাকি ম্যাচগুলো পরিচালনা করা থেকে অবিলম্বে বরখাস্ত করা হয়। তাদের মতে, নকআউট পর্বের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে যে ধরনের মারাত্মক ভুল করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, একটা কথা খুব করে প্রচলিত আছে বা অনেকে বলে থাকেন যে তুমি যদি সাপের মাথাও পাও, সেটা যদি সংরক্ষণে রাখো জীবনের কোনো না কোনো পর্যায়ে কাজে লাগতে পারে। সত্যি, জীবনে প্রত্যেকটা বাঁকে বাঁকে আমরা যা কিছু অর্জন করি, যা কিছু প্রত্যক্ষ করি অথবা যা আমাদের কাছে আসে, সেগুলো যদি সংরক্ষণে রাখতে পারি, একটা জায়গায় যদি আমরা সযত্নে রেখে দেই, তাহলে আবার জীবনের প্রয়োজনে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। ধরুন 20 বছর আগে আপনি একটা তথ্য রেখে দিয়েছেন, সেটা হতে পারে একটা বই, হতে পারে কোনো একটি দলিল, হতে পারে কোনো একটি স্মৃতিচিহ্ন। 20 বছর পরে আপনার জীবনের জন্যেই ওই জিনিসটি, ওই সংরক্ষিত বস্তুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সুতরাং আজকে থেকেই এই অভ্যাসটি গড়ে তুলুন যে যা কিছু আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেসব আপনি সংরক্ষণে রাখবেন। তাহলে দেখবেন আপনি নিজেই একজন চলন্ত আর্কাইভ হয়ে গিয়েছেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।